আজকে একটা ফ্রেন্ড হয়েছে, হ্যাঁ একটা বয়ফ্রেন্ড, হ্যাঁ সেটা ভালো আয় করে না, হ্যান্ডসাম বয়, পরেরটা আরেকটা দেখেন। কেন আজকে একটা রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর বা বিবেকানন্দ কেউ তৈরি হচ্ছে না? আমরা কৃষ্ণের মহাশয়ের মহানুদ্যমন বক্তব্য শুনে নেব। আমি সবকে অনুরোধ জানাচ্ছি আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। মানে দেখা নয়, দর্শন মানে যা কিছু আমাদের চিন্তা ভাবনা, অনুধ্যান, প্রজ্ঞা সবকিছুর মধ্যেই তো দর্শন। আপনি বিজ্ঞান নিয়ে পড়ুন, রসায়ন নিয়ে, কেমিস্ট্রি নিয়ে পড়ুন, গণিত পড়ুন, অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়ুন, সবের মধ্যে একটা দর্শন থাকবে। সেই দর্শন না হলে কোনো কিছু সম্ভব নয়। তো সেই আমাদের প্রিয় নারাজল রাজ কলেজ তাদের আমাদের দর্শন বিভাগের উদ্যোগে আজকের আমাদের স্টেট লেভেল সেমিনার, সেই সেমিনারে আমাদের যারা আছেন রথী মহারথীরা আজকে এসছেন। আমাদের ব্যক্তিগত আলাপচারিতায় যতটুকু ব্যক্তিগত কথাবার্তা প্রিন্সিপাল রুমের স্যারের রুমে বসে আলোচনা হচ্ছিল, ওনারা সত্যি একদম মানে রথী মহারথী। আমাদের যারা গবেষক আজকে এসছেন বিভিন্ন কলেজ থেকে বা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষণা করছেন, ছাত্রছাত্রীরা আছে, আমাদের প্রিয় কলেজে অধ্যাপক অধ্যাপিকারা আছেন, সবাই কিন্তু আজকে ঋদ্ধ এবং সমৃদ্ধ হব আজকে এই সেমিনারে। তাই ওনারা যত বলবেন আমরা কি মানে আমাদের ধন্যবাদ জানাবো কলেজের পক্ষ থেকে। তনুকা ম্যাম সহ যারা আছেন মানে বারবার ফোন করেছেন যে একটা বার অন্তত আসতে হবে। মানে আমার সত্যি আমিও কৃতজ্ঞ এইসব গুণী মানুষদের পাশে থেকে, ধন্য আমিও। একদিনের একটা সেমিনারে আমি স্বাগত ভাষণ প্রদানের জন্য উপস্থিত হয়েছি। সেমিনারের বিষয় হলো বেসিক ভ্যালুজ এমবডিড ইন ইন্ডিয়ান কালচার and their relevance to national reconstruction. স্বাগত ভাষণে প্রথমে আমি স্বাগত জানাই অনুষ্ঠানের সভাপতি আমাদের কলেজের অধ্যক্ষ ডক্টর বাসুদেব মণ্ডল মহোদয়কে এবং প্রধান অতিথি নারাজল রাজ কলেজের পরিচালক সমিতির সভাপতি শ্রী সুজিত কুমার ব্যানার্জি মহোদয়কে। এবং এরপরে আমি জীবনে আমরা এটা প্রত্যক্ষ করছি, আমরা কি সেই জায়গায় আসতে পারছি না? কেন আজকে একটা রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর বা বিবেকানন্দ কেউ তৈরি হচ্ছে না? আগে যা হয়েছিল সেগুলো নিয়েই আমরা কালচার করছি। কেন আজকের দিনে একটা এইরকম মহাপুরুষের আবির্ভাব হচ্ছে না? সেই তো পরিবেশ, সেই তো সবকিছু আছে, কেন আজকে নেই? তাহলে ভারতীয় দর্শন বা ভারতীয় সংস্কৃতির মধ্যে এই জায়গাগুলো কোথায় হারিয়ে যাচ্ছে? আজকে প্রধান বক্তারা তারা অনেক কিছু জায়গা বলবেন। আমার প্রত্যক্ষ করতে গিয়ে দেখেছি মানুষ জীবনে অনেক ঘটনা এরকম ঘটছে। আমরা পাশ কাটিয়ে চলে যাচ্ছি, একটা অ্যাক্সিডেন্ট হলো তাকে তুলছি না কেন? পুলিশের ভয়, পুলিশ তাকে নিয়ে ঝামেলা করবে। হসপিটালে নিয়ে যাচ্ছি না, একটা অ্যাক্সিডেন্ট হলো আমরা দেখে চলে যাচ্ছি। তাহলে আমরা কোথায় দাঁড়িয়ে আছি? ভ্যালুটা আমাদের কোথায়? ইন্ডিয়ান কালচারে কি এটা আছে? আমার এই কয়েকটা প্রশ্ন আজকে থাকলো। প্রধান বক্তারা আছেন, ওনারা বলবেন কেন এই জিনিসগুলো হারিয়ে যাচ্ছে, আসলে কোথায় আমরা দাঁড়িয়ে, সেই প্রশ্ন কয়েকটা রেখে আমি এই সেমিনারের শ্রীবৃদ্ধি এবং আরো ভালো কিছু এক্সট্রাকশন আসুক এই আলোচনার মাধ্যমে, যে জন্য আমরা এই আলোচনাটা আয়োজন করেছি। এই প্রত্যাশা রেখে সবাইকে আমি আমার শ্রদ্ধা, নমস্কার, প্রীতি, শুভেচ্ছা জানিয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। আমরা এই ধরনের যে কথোপকথন, যে ডিসকোর্স, তার অনুরণন আমরা শুনতে পাচ্ছি। এনইপির এই যে আবহে আমরা এখন রয়েছি, আমাদের এডুকেশন সিস্টেমকে আমরা যেভাবে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছি, সেখানে আইকিএস বা ইন্ডিয়ান নলেজ সিস্টেমের উপরে যে এমফাসিস দেওয়া হচ্ছে, সেটা আমরা প্রতিনিয়ত বোঝার এবং সেটার সঙ্গে সংযুক্ত হওয়ার প্রচেষ্টায় রয়েছি। এই বিষয়ের যে গুরুত্ব আমাদের মধ্যে এখন আমাদের
কলেজের পরিচালন সমিতি সভাপতি মহাশয় নেই, ডক্টর মিস্টার সুজিত কুমার ব্যানার্জি মহাশয় আমাদের কিছুক্ষণ আগেই এই বিষয়ে বলে গেলেন যে কেন এই বিষয়টি প্রাসঙ্গিক, স্যারও বললেন। আমরা বোঝার চেষ্টা করব যে বক্তব্য আমরা এর পরেই শুনতে চলেছি স্যারদের কাছ থেকে, এবং যে বিষয়গুলো তারা নির্বাচন করেছেন, চয়ন করেছেন, কন্টেম্পোরারিটি এবং নিউ জেনারেশন এই ভ্যালু সিস্টেমের সাথে কিভাবে রিলেট করবে, সেই আঙ্গিক, সেই পার্সপেক্টিভটা আমাদের কাছে সত্যিই বড্ডই মূল্যবান। নাজির রাজকন্যা দর্শন বিভাগের উদ্যোগে যে এবং আইসিপিআর এর স্পন্সরশিপে যে সেমিনারটি হতে চলেছে তার বেশ উদ্বোধনী পর্ব তার সমাপ্তি পথে। কিন্তু আমরা জানি যে কোনো একটি অনুষ্ঠান, বিশেষ করে সেমিনারের মতো একটি অনুষ্ঠান হওয়ার পিছনে অনেকের অনেক রকমের প্রয়াস থাকে। তো তাদের সেই যে প্রয়াস, তাদের যে সহযোগিতা, সেটুকুকে স্বীকার না করলে এই অনুষ্ঠানে একটা অসম্পূর্ণতা থেকে যায়। তাই আমি এই অনুষ্ঠানের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা যুক্ত তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই। প্রথমেই আমার চেয়ারপারসন যিনি রয়েছেন তার সম্মতি নিয়ে, রাজকুমার মোদক মহাশয়, তার সম্মতি নিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। ছোট যে হয় অনেক সময় বড়র দাবি চলে, আসলে ছোটদের দাবিটা বড়দেরও আগে, এবং সেজন্য সবার আগে আমার সমস্ত শুভেচ্ছা অভিনন্দন যাদের জন্য, তারা কিন্তু ছাত্রছাত্রীরা। ঠিক আছে, তোমরা এসেছো, আর কারো আমরা না এলেও চলবে, তোমরা এলে চলবে। হ্যাঁ, অবশ্য তোমরা ছাড়া আমাদের অস্তিত্বই নেই, সেজন্যই হয়তো বলছি এমনি করে। কিন্তু আমি অবশ্যই ঋণী এই কলেজের দর্শন বিভাগের কাছে এবং সামগ্রিকভাবে কলেজের কাছে, যে তারা আমাকে একটা সুযোগ দিয়েছেন তোমাদের সঙ্গে আমার চিন্তা ভাবনাকে মানে শেয়ার করার জন্য। তো সেই সুযোগ তাদের কাছে আমি কৃতজ্ঞ যে কলেজের মানে সুদর্শন চক্র বাসুদেবের হাতে, যে কলেজের আইপিএসসি প্রজ্ঞা পারমিতা, উইজডম ফর এক্সেলেন্স, তো সেই কলেজে তো উন্নতি হবে না, কার হবে? কিন্তু সে তো হোক অনুপস্থিত প্রেসিডেন্ট এবং উপস্থিত আমার সহবক্তা মানে তপন, যিনি সবসময় আমাদের আলো দিয়ে চলেছেন বলে এই দিকটা চলছে দীপায়ন। আচ্ছা, এবং অবশ্যই আমার ভাতৃপ্রতিম এবং আমার সভাপতি রাজকুমার বাবু, তিনি রয়েছেন, এবং তার সঙ্গে কৌশিক রয়েছে, আমার ছাত্রপ্রতিম, কিন্তু একটা চেয়ার সেশনে চেয়ার উনি করছেন। এছাড়াও এখানে অনেক গুণী জন রয়েছেন, অধ্যাপিকা রয়েছেন, অধ্যাপক রয়েছেন, এবং অন্যান্য কলেজ থেকে অনেকে এসেছেন। তাদের সবাইকে, স্কলাররা রয়েছেন, তার সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে যে প্রশ্নগুলো তুলে দিয়ে গেলেন তিনি শুনে গেলেন না। হ্যাঁ, তো তিনি হচ্ছেন আমাদের সুজিত ব্যানার্জি। তিনি বললেন যে আজকের দিনে যে ভারতবর্ষের গভীর সংস্কৃতি এবং সুগভীর নৈতিকতা, তা এইরকম কেন এই চতুর্দিকে এত অন্যায়। রোজকার খবর কাগজ খুললে বা টেলিভিশনে চোখ রাখলে আমরা এত অন্যায়ের পরিচয় পাই যে নতুন করে বোধহয় বলার দরকার নেই। এই অন্যায় যা চতুর্দিকে সংগঠিত হয়ে চলেছে, তা ঘটে কেন? তা আমাদের ভারতবর্ষের মতো দেশে এগুলো ঘটবে কেন? এইটা হচ্ছে তাদের প্রশ্ন ছিল। তো সত্যিই তো তাই। আসলে এই খবরগুলো আমাদেরকে আলোড়িত করে কেন? যদি জিজ্ঞাসা করি যে কেন, কোন খবরগুলো আমরা শুনবো, বুঝে শুনেই কিন্তু কি করে না, কার টিআরপি বেশি হবে সেই খবরগুলো আমাদের দেখানো হয়। কেন দেখানো হয় না? আজও কিন্তু আমাদের মধ্যে নৈতিকতা বেঁচে রয়েছে, শুভবোধী বেঁচে রয়েছে। আমরা জানি যে মূল্যবোধ, অনেক সময় বলা হয় যে চারিদিকে মূল্যবোধ চলছে, মূল্যবোধ কোথায়?
কিন্তু এই মূল্যবোধের মধ্যেও মূল্যবোধ যে প্রচ্ছন্ন অবস্থায় অন্তঃশলীলার মতো রয়েছে সেটা আমরা জানি, এবং জানি বলেই সংবাদপত্র থেকে টেলিভিশন সর্বত্রই সেই খবরগুলো আমাদের নাড়া দেয়। আসলে আমাদের মধ্যেকার যে নৈতিকতা যা আজকে হারাতে বসেছে, এবং সমাজের সভ্যতার গায়ে কালো কালো দাগ। ওই যে তুমি গাইছিলে, আকাশের গায়ে গায়ে আধার তব না পরশ তব, আর সেখানে সত্যিকারের আধারের মধ্যে তারা নবনব যদি না জ্বলে, যদি আর স্বামী বিবেকানন্দ, বিদ্যাসাগরের, রবীন্দ্রনাথের মতো লোকেরা আমাদের একবার করে নাড়িয়ে না দেন, তাহলে এই নাড়া জ্বলে বসে আমরা করবো। সত্যি গোটা ভারতবর্ষটা, গোটা পশ্চিমবঙ্গটাই আজকে তাদের নাড়িয়ে দেওয়া দরকার, এবং সেই নাড়িয়ে দেওয়া দরকার ভারতীয় সংস্কৃতি দিয়ে। এখানে মনে রাখতে হবে যে কেন এমনটা করছে। আসলে ভারতবর্ষের যে ট্র্যাডিশন তা ছিল স্পিরিচুয়ালিজম, কিন্তু এই ব্রিটিশ শাসিত ভারতবর্ষে আমরা যাকে গ্রহণ করেছি সেটা হচ্ছে ন্যাশনালিজম, এবং তার সঙ্গে কনজিউমারিজম, ইউটিলিটারিয়ানিজম ইত্যাদি ইত্যাদি। খুব বাদ আমাদের উপযোগিতা বাদ আমাদের পেয়ে বসেছে। একটা মোবাইল যেমন ভাবে ব্যবহার হওয়ার পর যখন কাজ করছে না ছুঁড়ে ফেলে দিতেও আমরা দ্বিধাগ্রস্ত হই না, তো তেমনি ভাবে আজকের দিনে আমরা সবকিছুকে ইনস্ট্রুমেন্ট হিসাবে গ্রহণ করি, যে যতটুকু দরকার ততটুকুই নেব, আর যে দরকার নেই ছুঁড়ে ফেলে দেব। হোক না পাশের জন, হোক না বন্ধু বান্ধব, হোক না জীবন সঙ্গিনী, হোক না বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, হোক না মা বাবা। আমরা তো দেখেছি লকডাউনের সময়, আমরা দেখেছি যে কেমন ভাবে পিতামাতার সঙ্গেও তার ছেলেপুলেরা সঠিক আচরণ করেনি। এমন একটা জায়গায় এসে আমরা পড়েছি, এবং আসলে আমরা আমাদের সংস্কৃতিকে ভুলতে বসেছি। আমাদের যা ছিল আপন তাকে আমরা আসলে সেই শূন্য স্থানটাকে পূরণ করতে চাইছি পরকে দিয়ে। ওই দিয়ে হয় না। আরেকজন যেন বললেন, আসলে ন্যাশনাল ইন্টিগ্রিটির কথা নয়, সত্যিই তাই। ন্যাশনালিজমের অন্তরে যে ইন্টারন্যাশনালিজমের মানে বার্তা প্রচ্ছন্ন রয়েছে, সেই বার্তাটুকু আমরা বুঝতে ভুলেছি। যা বাইরে, যা বিদেশে তাই যেন ভালো, যা আমাদের যা পুরনো তাই যেন বাকি শিখে আমরা মানে এইরকম একটা ঘটনা। আমাদের রবীন্দ্রনাথের কথা ভাবুন না, যে কি না তাকে দেবেন ঠাকুরের বেটা বলা হতো। যে মুহূর্তে তাকে নোবেল দেওয়া হলো, তখন কলকাতাবাসী ছুটল শান্তি নিকেতন বিশ্বকবি। অর্থাৎ কিনা বিদেশিরা বলে না দিলে আমরা আমাদের নিজেদের সংস্কৃতি ভুলে যাই। আমরা শুধু আত্মঘাতী বাঙালি নয়, আমরা আত্মঘাতী ভারতীয়। আমরা ভুলতে বসেছি আমাদের নিজস্ব সেই সংস্কৃতি, সেই ধারা, সেই নৈতিকতা, যারা প্রবহমানতায় আমাদের সত্যি বৃদ্ধ সিদ্ধ সুচিসিদ্ধ হওয়ার কথা ছিল, কিন্তু আমরা হইনি। আমরা মাঝখানে একটা মাঝামাঝি অবস্থান নিচ্ছি। আমরা বিবেকানন্দকে প্রণাম করি, তার জন্মদিন পালন করি। রবীন্দ্রনাথ এলে আমরা রবীন্দ্রসঙ্গীত গাইতে শুরু করি, কিন্তু আমরা বুঝতে পারি না তার অন্তরের যে আবেদনটা। কেন একটা ছোট্ট গান, দাঁড়িয়ে আছে তুমি আমার গানের ওপারে, আমার সুরতুলি পাই চরণ আমি পাইনি তোমারে। এই যে আকুতি কবি, তা শুনলে আজকের একটি ছেলে বা মেয়ে যখন গানটা গায়, তখন মনে হয় সে তার প্রেমিক আর প্রেমিকাকে কাউকে একটা লক্ষ্য করে কোথায় গানটা গাইছে। বা যদি কোনো উপাসক মানে যিনি সন্ধানিক করেন, তিনি ভাবেন যে এটা বোধহয় আসলে কোনো উপাস্য দেবতার উদ্দেশ্যে গাওয়া, তার চরণ পাওয়া যাচ্ছে না। কিন্তু রবীন্দ্রনাথ তা চান। রবীন্দ্রনাথ কি চেয়েছিলেন? আমার সুরগুলি পায় চরণ আমি পাইনি তোমারে। আসলে আমি আমাকে পাচ্ছি না, আমার নিজের মধ্যে লুকিয়ে থাকা যে আমি, সেই আমিটাকে আমি খুঁজে পাচ্ছি না। আমি বাইরে কেউ নয়, এই আমি ঈশ্বর নন, এই আমি আল্লাহ নন, এই আমি আসলে আমার নিজের মধ্যে থাকা আমি, যে যার সঙ্গে ঈশ্বর আর আল্লাহর মধ্যে কোনো তফাৎই নেই। সেই আমিটা, সেই নিহিত আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি। আমরা সত্যি পাচ্ছি না। কেন পাচ্ছি না? আমরা কেন ভুলছি আমাদের দেশের সংস্কৃতি? একটা কথা আমাদের ছোটবেলা থেকে শিখতে হয়েছিল। আমরা যখন বড় হয়েছি অনেক দরিদ্র ছিল, কি না মেদিনীপুরেরই সবাই অনেক কিছু বলে গেল, কিন্তু আসল কথাটাই বললো না। সেটা হচ্ছে আমি মেদিনীপুরের ছেলে, এবং আমি মেদিনীপুর কলেজে পড়েছি, সেই কলেজ যেখানে আমার তখন ভাইও এক সময় পড়েছে।
অর্থাৎ কিনা এমনকি আমাদের অধ্যক্ষ মহোদয়ও সেখানে পড়েছেন, আমাদের তীর্থক্ষেত্র, আমাদের যৌবনের উপমহ, আর জানি না বার্ধক্যের বারাণসী কোনটা হবে। কিন্তু কথাটা যেটা, যে ছোটবেলায় আমরা কি না একটা সময় প্রাইমারি স্কুলে যেতাম, সেদিন প্যান্ট ছিঁড়ে গিয়েছিল, বাড়িতে দায়িত্ব ছিল, যেতে পারিনি, এবং পরের দিন হেডমাস্টার মশাই আমাকে খুব মেরেছিলেন, লজ্জায় নিজের কথাটা বলতে পারিনি। কিন্তু কথা হচ্ছে তারা যখন বলতে অন্যের জন্য করো, লোকের জন্য করো, পরের জন্য করো, বাবা মা বলতে সমাজের জন্য করো, তখন না আমাদের নিজেদের নেই, অথচ বুকটা গর্বে ফুলে উঠতো। যদি সত্যি পারতাম, যদি সত্যি হতো, তোমরা বলবে আমাদের স্বাধীনতা কোথায়, আমাদের কতটুকু করার ক্ষমতা আছে, কেনই বা আমরা করবো অন্যের জন্য? এই প্রশ্নটা তো স্বাভাবিকভাবেই আসে। আমার মনে পড়ে যাচ্ছে যে কি না জিবি মানে জর্জ বার্নার শয়ের ফ্রিডম বলে একটা লেকচারের কথা। সেই ফ্রিডম লেকচারে জিবি শ বলছেন যে একটা মানুষকে ফ্রি বলা যায় তখনই যখন মানে হোয়াট হি লাইকস, হোয়েন হি লাইকস, মানে যা সে চায়, যখন সে চায়, এবং যা না করে থাকতে পারে সবটুকু যদি সে পারে, তবেই সে স্বাধীন। এবং তিনি দেখিয়েছেন যে মানুষ সত্যিকারের স্বাধীন নয়, মানুষের জীবনের প্রায় পুরোটাই আসলে কতগুলো স্লেভারি বা কৃতদাসত্বের মধ্যে কাটে। তার মধ্যে তিনি বলেছেন আমাদের 12 ঘন্টা কাটে কি আন্ডার দি স্লেভারি অফ মানে ন্যাচারাল স্লেভারিজ, আন্ডার ন্যাচারাল স্লেভারিজ। তো কি না এই প্রাকৃতিক মানে দাসত্ব, প্রকৃতির দাসত্ব করতেই আমাদের কেটে যায়। কারণ কি না 5টা পশুর সঙ্গে আমাদের কিন্তু কোনো তফাৎ নেই। কেন তফাৎ নেই? না ওই অংশে আমাদের খেতে হয়, পড়তে হয়, ঘুমোতে হয়, শুতে হয়, চান করতে হয়। তো এই সমস্ত বায়োলজিক্যাল যে আমাদের প্রক্রিয়াগুলো রয়েছে, সেগুলো সম্পন্ন করতে আমাদের অর্ধেক জীবনের সময় 12 ঘন্টা কেটে যায়। তাহলে কি না নেচার আমাদের মানে অর্ধেকটা স্বাধীনতা কেড়ে নিয়েছে, রইল বাকি 12। এই 12 ঘন্টার মধ্যেও আমরা কি করি না, আমরা যে এনসেলফমেন্ট অফ নেচার, তা থেকে আমরা সত্যিই মুক্ত নই। কেন নেই? না আমরা কি করি না, আমাদের বাঁচতে হলে তো কিছু করতে হবে, জোগাড় করতে হবে, উৎপাদন করতে হবে, কিছু না কিছু করতে হবে। এই করতে করতে শুধু তো আমি নই, আমার সঙ্গে রয়েছে আমার পরিবার, তার সঙ্গে রয়েছে আরো বেটার পরিবার, সবার জন্য কিছু করতে হবে। এই করার পরে 8 ঘন্টা কেটে গেল, রইল পরে কত? 12 প্লাস 8 চলে গেছে 20, রইল পরে 4। এই 4-এর মধ্যে কি আমরা স্বাধীন? ফ্রি? না, আমরা স্বাধীন নই। কেন স্বাধীন নই? না সেখানেও আমাদের স্বাধীনতা পদে পদে বাধাপ্রাপ্ত। আমরা কি পারি, আমাদের কি ইচ্ছে মতো টাকা পয়সা আছে, অর্থ আছে, বা যা চাই তা কি পাই? আসলে পদে পদে বাধা আমাদের স্বাধীনতা। এরপরে যখন কেউ বলে লোকের জন্য করো, অন্যের জন্য করো, হ্যাঁ মানে তখন কিন্তু বিরক্ত হয় স্বাভাবিক। আবার আমাদের শাস্ত্র আরেকটি এগিয়ে বলে, কি বলে না কর্মণ্যে বাধিকারস্তু মা ফলেষু কদাচন। ওহে তোমার ফলের অধিকার নেই, কর্মেই অধিকার রয়েছে। তো তাহলে কি না বারবার আমাদের মানে বলা হচ্ছে যে কাজ করতে, তো ঠিকই বিরক্ত হয়ে যাওয়ার কথা। কিন্তু একটু তাকিয়ে দেখলে দেখা যায় যে আমরা তা সত্ত্বেও এই অভাবের মধ্যে পড়েও আমরা কিন্তু ইগনোর করতে পারি না। আমরা পারি না তাদের কথাগুলো, আমরা পারি না, আমাদের দায় আমরা এড়াতে পারি না। আমরা যদি কেউ দায় এড়িয়ে থাকি, তাহলে আমরা ভাবের ঘরে চুরি করি। আমরা সত্যিকারের অন্তরের বোধটা, সেই প্রণোদন, সেই কম্পালশন আমাদের মধ্যে রয়েছে যে আর কিছুটা করা দরকার ছিল, আমরা বোধহয় এখানে কিছু করতে পারতাম। এই যে বোধ আমার করা উচিত, আর এখানেই মানে মানুষের সঙ্গে অমানুষের না মানুষের তফাৎ। না মানুষ পশুগুলো, তাদের মধ্যে কোনো কনফ্লিক্ট নেই, কিন্তু তাদের মধ্যে মনে কোনো দ্বন্দ্ব নেই, যা চাই তাই করে, না পারলে পিছিয়ে যায়। তারা তাদের সমস্ত কিছু, কেউ এক্ষুনি তেড়ে গিয়ে বলবেন না তারাও তো করে, বাচ্চার জন্য মা মুরগি করে না, হ্যাঁ বাচ্চার জন্য মা মানে গরু করে না, করে তো, সঙ্গীর জন্য তো তারা ত্যাগ করে, তো করে তারা, কিন্তু তাদের সবকিছুই গাইডেড বাই ন্যাচারাল ইনস্টিংক্ট, সহজাত প্রবৃত্তির দ্বারাই তাদের সমস্ত কিছু, সমস্ত কর্ম পরিচালিত হয়। কিন্তু মানুষ তো শুধু মানে এনিম্যাল নয়, সে যে রেশনাল, সে যে মোরাল, তার মধ্যে যে দ্বন্দ্ব আসে, আমি করলাম এটা কেন করলাম। আচ্ছা আমরা একটা সময় প্রায় আমরা বলি পিএনপিসি করি আমরা, তাই না? খুব আমরা সবাই ভালোবাসি, তার নাম পিএনপিসি। ওই পিসিকে আমাদের সবার পছন্দ।
তো কিন্তু এর মধ্যে আসলে এই পিএনপিসির মধ্যে আমরা করিটা কি, আমরা কিছু না করা জিনিস তাই নিয়ে চর্চা করি, আবার কিছু করা জিনিস তাই নিয়ে হাউতাস করি। হ্যাঁ, পরের ব্যাপারেও আমাদের খুব ইন্টারেস্ট, কিন্তু নিজেদের ব্যাপারেও কিন্তু ইন্টারেস্ট আছে। তাহলে এই যে অনুশোচনা, এই যে দ্বন্দ্ব, আমাদের চলে কেন না? আমাদের মধ্যে ওই অন্যের প্রতি দায়টা আমরা অস্বীকার করতে পারি না। আমাদের মধ্যে এই দায়টা রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে কিসের দায়, কেন দায়, কিসের জন্য আমরা অন্যের জন্য করব? বেশ, তো যে কথা বললেন এই মাত্র প্রিন্সিপাল অধ্যক্ষ মহোদয়, যে একটা অন্য কেউ অসুস্থ হয়েছে, বাইপাস করে আমি আমার কাজ করতে চলে যাচ্ছি, কেন করবো? পাশের মেয়েটার পেছনে অকারণে কতগুলো ছেলে হয়রানি করছে, আমি ভয়ে ভয়ে পালিয়ে যাচ্ছি। ও বাবা, আমি প্রতিবাদ করলে যদি কিছু বল, হ্যাঁ, যদি আমার প্রাণ সংশয় হয়। তো এই যে কাণ্ড আমরা করছি, এই যে আমরা কেন, এক্ষুনি প্রশ্নটা হচ্ছে আমি কেন করব? আর ঠিক সেই কথা নিহিত ছিল আমাদের উপনিষদ। আমাদের উপনিষদ বলেছিল, কি বলেছিল, যে আসলে আমরা যদি ভাবতে শুরু করি যে আমরা গোটা পৃথিবী থেকে আলাদা, আমরা একা, মানে আমি একা, তাহলে কিন্তু আমি ঠিক ভাবছি না। কি হয়েছে না, এই পৃথিবীটার উৎপত্তি যা থেকেই হোক না কেন, তারই প্রকাশ সবকিছু। যা কিছু দেখছি কি, ঈশাবাস্যম ইদম সর্বম, যা কিছু ঈশোপনিষদের প্রথম কথা, ঈশাবাস্যম ইদম সর্বম, এভরিথিং অফ দিস ইউনিভার্স is covered by the goodness of one God. ঈশ্বর কথাটা যদি আমি বাদও দিই, আসলে কি না একটা কিছু আছে। তাহলে কি, একম সৎ বিপ্রাহ বহুধা বদন্তি, there is one ultimate reality, and what we call plurality is nothing but the manifestation of the same reality. এই কথাটাকে যদি আমরা সত্যি করে গ্রহণ করি, জগতে যা কিছু স্থিতিশীল, যা কিছু গতিশীল, জগতে যা কিছু আছে সব যদি একই প্রকাশ হয়, তাহলে যাকে আমি মানে অন্য বলে ভাবছি, যাকে আমি অন্য কেউ বলে ভাবছি, সে তো অন্য ছিল না, আমি অন্য করে তুলেছি। যদি ভোগের দ্বারা শেষ করতে চাও, তাহলে আগুন আরো জ্বলবে দাও দাও করে। কিরকম? যেমন ঘি পড়ে গেলে, আগুনে যদি ঘি পড়ে, আগুন যেমন দাও দাও না করে। আজকে একটা ফ্রেন্ড হয়েছে, হ্যাঁ, একটা বয়ফ্রেন্ড, হ্যাঁ, সেটা ভালো আয় করে না, হ্যান্ডসাম হয়, পরেরটা আরেকটা দেখে, হ্যাঁ, ওই মেয়েটি মানে দমন করতে হবে, দান্ত হতে হবে, উইথড্র করতে হবে। প্লিজ উইথড্র ইওর সেন্সেস। তোমার ইন্দ্রিয় ভোগের রাস্তা থেকে তুমি তোমাকে সরিয়ে আনো, ওটা শেষ রাস্তা নয়। এইটা একটা হ্যালো স্যার, আমার কোশ্চেনটা হচ্ছে যে আমরা জীবনে কামনার যে রশিটা টান দিয়েছি, সেই রশির সঙ্গে আমাদের যে কালচারের রশি আছে, তাই ওর এটা আমরা কোথায় খুঁজে পাবো? আচ্ছা, খুব ভালো কথা। যে তাহলে কি হচ্ছে, একটা হচ্ছে উইশ ফুলফিলমেন্ট আর একটা কালচার। আসলে কালচার শব্দটা তার যদি সেটা বাংলা করি, তাহলে কিন্তু সংস্কৃতি। আমরা আসলে নিজেদের কালচার থেকে ডেভিয়েট করে যাচ্ছি বলেই অন্যের কালচারটা আমার কাছে অ্যাট্রাক্টিভ মনে হচ্ছে। আসলে ব্যাপারটা কি বলতো, আসল ব্যাপারটা হচ্ছে এই জায়গাতে আমরা যদি ভাবি যে আমাদের ভোগের রশিতে টান দিয়ে একেবারে নিজেকে শেষ করে দেবো, তাহলে ভুল। তুমি বঙ্কিম দেখো, বঙ্কিমচন্দ্র পরিষ্কার বলেছেন যে আমাদের মধ্যে তো চারটে ফ্যাকাল্টি রয়েছে। একটা হচ্ছে আমার মানে শারীরিক বৃত্তি, একটাকে তিনি বলেছেন জ্ঞানার্জনী, একটাকে বলেছেন কার্যকারিণী, এবং একটা চিত্তরঞ্জনী। লোক না থাকলে কাজ করতে পারবে, কিন্তু তোমাকে তো ব্যালেন্স করে চলতে হবে। তুমি যদি কামনার রশিটাতেই টান দাও, হ্যাঁ, এবং রশিটাতে আমি যেটা অনুভব করেছি, আমি প্রত্যক্ষভাবে একটু যোগ প্রাণায়াম ভালোবাসি, কিন্তু ছেলে মেয়েদের এখন যেটা আমি দেখি, আমি নিজেকে ছাত্রই মনে করছি এবং করি, এবং আমি থেকেই যাব ছাত্র হিসেবে। তো আমার এটা মনে হয়েছে বারবার যে ছেলে মেয়েদের যে একটা এই
কলেজে পড়াকালীন একটা ইয়াং হিসেবে একটা চেতনা থাকবে আলাদা, কিন্তু তারপরেও একটু হলেও দৃষ্টিভঙ্গির যে বিশালতা বা একটু যে নিজের সম্পর্কে ভাবা যে আমি কি করছি, কাজটা কি আমি আদৌ ঠিকঠাক করছি, আমি কি সময়টাকে উপযোগী রূপে রাখতে পেরেছি, এই বিষয়টা হ্যান্ডেল করতে গিয়ে আমি প্রচুর সমস্যার সম্মুখীন হই ছেলেমেয়েদের। তো এখানে স্যার আপনি কি সাজেশন দেবেন? না, ওদের ব্যাপারটা কি, ওরা ঠেকে শেখে। আর ঠেকে শেখে বলতে কি, ধরো তুমি যদি 1000 বার বলো এই ক্লাস কোড খাস না, শুনবে না। কিন্তু কেউ যখন বলবে ও মা তুই কি আগে কত সুন্দর স্লিম ছিলি রে, এখন মোটা হয়ে গেছে, ও মা দেখানো যাচ্ছে। যখন বাড়ির স্ত্রী ব্যারেল হচ্ছে এবং কাজের মেয়ে স্লিম হচ্ছে, তখন কিন্তু বাড়ির গৃহিণী বুঝতে শেখে যে ওটা তার লাইফ নয়, এতদিন ভুল লাইফে চলেছে। তো ছাত্রছাত্রীদের উদ্দেশ্যেও আমরা বলবো, আমরা যে ভুলটা করেছি তোমরা সেই ভুলটা করো না, ঠিক আছে? এবং বাধ্য হয়েছে, উপায় নেই, তাদের সেই স্রোতে কারণে। বর্তমান যুগটা তো আমরা জানি কি যুগ, আমরা বলছি ডিজিটাল এজ। আমরা ছোটবেলা মানে এইচএসে যখন পড়েছিলাম একটা ইংরেজি প্রবন্ধ পড়েছি, সেখানে বলা হচ্ছে যে মানুষ ভ্যালুসটা কাকে বলে আমি সেটা বলছি না, জেনারেশন কাকে বলে একটু আমরা আগে দেখি। ভ্যালুস কাকে বলে আমরা তো দেখলাম, ভ্যালুস হচ্ছে একটা গাইডিং ফোর্স, কিভাবে আমরা আমাদের জীবনকে অতিবাহিত করবো, কোন কোন নর্মসগুলো আমরা মেনে চলবো, কোর ভ্যালুস সেগুলো রয়েছে অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ, সেই ভ্যালুসগুলোকে মেনে আমরা জীবন কাটাবো, এটা এক্সপেক্টেড। আজকে আমাদের নারাজল রাজ কলেজের ফিলোজফি ডিপার্টমেন্টের উদ্যোগে এবং আইসিপিআর এর আর্থিক সহযোগিতায় আমাদের কলেজ একটা স্টেট লেভেল সেমিনার অর্গানাইজ করেছিল এবং সেই স্টেট লেভেল সেমিনারে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফিলোজফি ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট প্রফেসর দীপায়ন পট্টনায়ক। এছাড়া উপস্থিত ছিলেন আমাদের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ফিলোজফি ডিপার্টমেন্টের প্রফেসর তপন কুমার দে, উপস্থিত ছিলেন সিধু কানু বিরসা ইউনিভার্সিটির ফিলোজফি ডিপার্টমেন্টের অধ্যাপক রাজকুমার মোদক। এছাড়াও উপস্থিত ছিলেন আমাদের বাঁকুড়া ইন্দাস কলেজের অধ্যাপক কৌশিক বাবু সহ আমাদের গভর্নিং বডির কলেজ পরিচালনা সমিতির প্রেসিডেন্ট সুজিত ব্যানার্জি মহাশয়। সবার উপস্থিতিতে আজকে আমাদের সেমিনারের উদ্বোধন হয়েছে এবং সবাই বক্তব্য রাখছেন এবং এই সেমিনারে বিভিন্ন কলেজ থেকে বিভিন্ন বিভাগের অধ্যাপক অধ্যাপিকা এবং গবেষক গবেষিকা সহ আমাদের কলেজের অধ্যাপক অধ্যাপিকা এবং ছাত্রছাত্রীরা এবং কলেজের পরিচালনা সমিতির অনেক সদস্য আজকে সেমিনারে উপস্থিত ছিলেন এবং এই সেমিনারের আমি সার্থক কামনা করছি। সেমিনারের বিষয়বস্তু ছিল ভারতীয় দর্শনে, ভারতীয় কালচারে ভ্যালু অর্থাৎ মূল্যবোধ কিভাবে ইন্টিগ্রেশন হবে এবং সেটা কিভাবে আমাদের ভারতবর্ষে রিকনস্ট্রাকশন কালচারের যে হবে, সেটাই ছিল মেনলি আমাদের সেমিনারের বিষয়বস্তু। অর্থাৎ দিকে দিকে যে মূল্যবোধ হারিয়ে যাচ্ছে, সেই মূল্যবোধকে কীভাবে অ্যাসেম্বল করে রিকনস্ট্রাকশন করা যাবে ভারতীয় কালচারে, এটাই ছিল মেন হচ্ছে সেমিনারের বিষয়বস্তু। আমার নাম বাসুদেব মণ্ডল, অধ্যক্ষ নারাজল রাজ কলেজ। খুব ভালো থেকে যখন আমাদের কি বলবো মহারাজা যাই হোক ঋষি অরবিন্দ অতীতের সমস্যায় 70-তম গুণকে ব্যাখ্যা তিনি কাজে লাগালেন। আমার নাম পঞ্চানন জানা, আমি নারাজল রাজ কলেজের দর্শন বিভাগের 5ম সেমিস্টারের ছাত্র। আজ একটা সেমিনারের আয়োজন করা হয়েছিল, সেই সেমিনারের টপিক ছিল মূল্যবোধ।
আমি ডক্টর তনুকা আচারিয়া, ডিপার্টমেন্ট অফ ফিলোসফি, নাগাজল রাজ কলেজের ফিলোসফি ডিপার্টমেন্টের প্রধানা। আমরা ফিলোসফি ডিপার্টমেন্ট থেকে ICPR একটি সেমিনার করার জন্য আবেদন করেছিলাম। সেই আবেদন স্যাংশন হওয়াতে আমরা আজকে একটা ICPR স্পন্সার্ড 1 day পিরিয়ডিক্যাল লেকচার অ্যান্ড স্টেট লেভেল সেমিনার আজকে আমরা আয়োজন করেছিলাম, যার বিষয়বস্তু হলো যে বেসিক ভ্যালুজ embodied in Indian culture and their relevance to reconstruction of nationalism. ন্যাশনালিজম, জাতীয়তাবাদ বলে যে বিষয়টা আছে সেটাকে, তার ভিত্তিটাকে গড়ে তুলতে গেলে আমাদের মধ্যে যে বেসিক ভ্যালুগুলি আছে সে বেসিক ভ্যালুগুলির অবদান বা মূল্য আছে কিনা। আমরা ছোটোবেলা থেকেই দেখে আসছি যে আমাদের জীবনে যে ভ্যালুস বা মূল্যবোধ যে আছে সেগুলির অবদান কি। আমাদের বাড়ি, প্রথমে আমরা বাড়ি থেকে সেই মূল্যবোধগুলি শিখি, তারপর সেই মূল্যবোধগুলি শিখি বিদ্যালয় থেকে হায়ার এডুকেশনে যখন যাই, সব ক্ষেত্রেই কিন্তু এই মূল্যবোধের বিষয়টা আছে। আর এখন তো আমরা দেখছি যে এডুকেশন সিস্টেম যে UGC, সেখানেও দেখছি আমাদের মূল্যবোধের বেসিক ভ্যালুসের ওপরে অত্যন্ত ইম্পর্টেন্স দিচ্ছে। তাহলে এই বেসিক ভ্যালুগুলি যেমন সততা, তারপর তোমার সহৃদয়তা, তারপর পরের প্রতি আমাদের যে কাজ বা আমাদের যে ডিউটি, কর্তব্য, সেই কর্তব্য পরায়ণতা, এগুলির অবদান কিন্তু আমাদের জীবনে। এবং ধীরে ধীরে যখনই আমাদের জেনারেশন গ্যাপ পড়ে যাচ্ছে, সেখানে আমাদের দেখা যাচ্ছে যে মূল্যবোধগুলি অনেক ক্ষেত্রেই কিন্তু পুরনো মূল্যবোধকে আমরা সেইভাবে আঁকড়ে ধরে থাকতে পারছি না। যেটা আজকে আমাদের আলোচনায় হয়েছে, আলোচনার বিভিন্ন বক্তা যারা বাইরে থেকে এসছেন, আমাদের 4 জন বক্তা ছিলেন, 4টি ইউনিভার্সিটি থেকে আমরা তাদের পেয়েছিলাম। তার মধ্যে 3 জনের বক্তব্য শেষ, এখন 4 জনের বক্তব্য আমরা শুনছিলাম। সেখানে আমরা দেখেছি যে সেখানেও বলা হচ্ছে যে মূল্যবোধ হচ্ছে এমন একটা কনসেপ্ট যেটা কিন্তু নষ্ট হয় না, সেটাকে আমরা পরিবর্তন করি, জেনারেশন অনুযায়ী পরিবর্তিত হচ্ছে। বিষয়টাকে হয়তো আমরা আমাদের মতো করে দেখছি, কিন্তু বিষয়টা কিন্তু কনসেপচুয়াল যে ভ্যালু, সেই ভ্যালুটা কিন্তু, মূল্যটা কিন্তু একই থাকছে। যদি আমরা সেটাকে আবার পাকাপোক্তভাবে নিজেদের জীবনে আরোপ করতে পারি বা সম্পূর্ণভাবে সার্বিকভাবে আরোপ করতে পারি, সেটা কিন্তু আমরা আবার পূর্বের মতোই আমরা ফিরে পেতে পারি। অর্থাৎ এই মূল্যবোধ নিয়েই আমাদের আজকের সেমিনারের বিষয় ছিল। আজকের আলোচনা চক্রে যে বিদগ্ধ ব্যক্তিত্বকে পেয়েছি, তার মধ্যে ছিলেন আমাদের মানে রিসোর্স পার্সন হিসেবে ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টাল হেড ডক্টর দীপায়ন পট্টনায়ক মহাশয়। আর দ্বিতীয় বক্তা ছিলেন আমাদের মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ফিলোসফি অ্যান্ড লাইফ ওয়ার্ল্ড ডিপার্টমেন্টের ডক্টর তপন কুমার দে। তিনি তার আলোচনার বিষয় দ্বারা আমাদেরকে সমৃদ্ধ করেছেন। তৃতীয় বক্তা ছিলেন পুরুলিয়ার সিধু কানু বিশ্বা ইউনিভার্সিটির ডক্টর রাজকুমার মোদক মহোদয়। তিনিও তার আলোচনার দ্বারা আমাদের সমৃদ্ধ করেছেন। এখন আমাদের যে চতুর্থ বক্তা, যিনি রায়গঞ্জ কলেজ ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মিস্টার সিদ্দিক আলম বেগ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তিনি তার আলোচনা এখন আন্তর্জালিক মাধ্যমে তিনি তার বক্তব্য পেশ করছেন। বিশেষ কারণে তিনি আজকে উপস্থিত হতে পারেননি, ব্যস্ততার জন্য। আজকের যে সেমিনার, সেই সেমিনারে আমরা ছাত্রছাত্রীদের সার্টিফিকেট, ছাত্রছাত্রী সহ যারা আজকের সেমিনারে অংশগ্রহণ করেছে, প্রত্যেককে আমরা অনুষ্ঠানের উপস্থিতির জন্য সার্টিফিকেট প্রদান করছি। এবং এই ICPR স্পন্সার্ড যে সেমিনার, সেটার দ্বারা আমরা তাদের যে আজকের সেমিনারের আয়োজনের দ্বারা তাদের যে জ্ঞান ভাণ্ডার, তাকে সমৃদ্ধ করার চেষ্টা করেছি। আমরা আশা রাখব যে ভবিষ্যতে তারা এই বেসিক ভ্যালুগুলি অন্তত তাদের জীবনে প্রয়োগ করবে এবং সেগুলি যথাযথভাবে উপলব্ধি করতে পারবে। আমার নাম ডক্টর তনুকা আচারিয়া, ডিপার্টমেন্টাল হেড ফিলোসফি, নারাজল রাজ কলেজ।